প্রেমিকাকে নিয়ে লং ড্রাইভ নাকি বন্ধুদের গ্রুপের সাথে দেদার চায়ের আড্ডা, এই নিয়ে যেমন সদ্য যৌবনে পা দেওয়া যুবকের মনে দোলাচল তৈরি হয়, ঠিক তেমনি আমার মতো ভ্রমণ পিপাসুদের মনেও দোলাচল তৈরি করে কোথায় ঘুরতে যাব আর কখন যাব এই ধরনের প্রশ্নগুলো। যদিও এইবারের লিস্টে থাকা স্পটগুলোর মধ্যে দক্ষিণ ভারতকে বেছে নিতে আমার খুব একটা বেগ পেতে হয়নি। তাই এই দক্ষিণ ভারত ভ্রমণের প্রথম দুটি পর্বে তোমরা দেখেছো মহাবলীপুরম এবং পণ্ডিচেরি ভ্রমণের খুঁটিনাটি। অত্যন্ত অপেশাদার এবং অপটু হাতে করা এই চলমান ফ্রেমগুলো 6 ইঞ্চি থেকে 60 ইঞ্চি সব ধরনের স্ক্রিনে চললে তবেই বোঝা যাবে এর সার্থকতা। তাই এই তৃতীয় পর্বে রয়েছে ভারতের দক্ষিণতম রামেশ্বরমের খুঁটিনাটি তথ্য। আমাদের পবিত্র 4 ধামের মধ্যে অন্যতম এই সেতুবন্ধ রামেশ্বরম। আমাদের এই পর্বের শুরু তামিলনাড়ুর ভিল্লুপুরাম জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। রাত 9:50 16,751 মাদ্রাজ রামেশ্বরম এক্সপ্রেসে চেপেই আমরা যাত্রা করেছিলাম রামেশ্বরমের উদ্দেশ্যে। তাহলে চলো আর দেরি না করে তোমরাও আমার সাথে বেরিয়ে পড়ো সেতুবন্ধ রামেশ্বরমের উদ্দেশ্যে, এবং মনের মধ্যে কোথাও একটা বাসনা তৈরি করে ফেলাই যায় যে আমরাও কবে এই রামেশ্বরমের দিকে যাত্রা করব। তো এই নিয়েই শুরু হচ্ছে আমার তৃতীয় পর্ব। গুড মর্নিং সবাইকে। ঘড়ির কাঁটায় এখন সময় সকাল 7:20। আমাদের ট্রেন গতকাল রাত্রে ছেড়েছিল 9:55। সেটা বর্তমানে রামনাথাপুরম স্টেশন ছেড়ে মণ্ডপম স্টেশনের দিকে এগিয়ে চলেছে, এবং ইতিমধ্যে চারপাশের অসাধারণ দৃশ্যগুলি আমাদের সকলের চোখে পড়ছে। মণ্ডপম স্টেশন অবধি, যেরকম কালকে আমি বললাম তোমাদের, যে মণ্ডপম স্টেশন অবধি এখন ট্রেন যাবে, কারণ এর পরের স্টেশন, মণ্ডপমের পরের স্টেশন পাম্বান, তারপরেই হচ্ছে রামেশ্বরম। কিন্তু পাম্বান ব্রিজ নতুন করে তৈরি হচ্ছে বলে নতুন ব্রিজ এখনো ওপেন হয়নি, সেই জন্য শুধুমাত্র মণ্ডপম স্টেশন অবধি ট্রেন যাবে। তো আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব মণ্ডপম স্টেশন। আমরা চলে এসেছি মণ্ডপম স্টেশনে। মণ্ডপম স্টেশনে নির্ধারিত সময়ের একটু আগেই নামিয়ে দিল। আমরা রয়েছি প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েই এখান থেকে বাস, অটো, ট্যাক্সি অনেক কিছু পাওয়া যাচ্ছে ডিরেক্ট রামেশ্বরম যাওয়ার জন্য। তোমরা যারা আসবে, কারণ যেহেতু ট্রেন এখন যাচ্ছে না ওই রাস্তায়, মণ্ডপম অবধি লাস্ট, তাই এখানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা যে কোনো গাড়ি নিতে পারবে। পাম্বান ব্রিজ।
বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে। দেখতে পাচ্ছ তোমরা, অত্যন্ত বিখ্যাত এই পাম্বান ব্রিজ অনেক ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। এই পাম্বান ব্রিজে আমরা এখন হেঁটে চলে বেড়াচ্ছি। মানে আমার অন্যতম একটা স্বপ্নের মধ্যে এটা ছিল একটা স্বপ্ন, যেটা বাস্তবে এখন পূর্ণ হচ্ছে। তো দাঁড়িয়ে আছি পাম্বান ব্রিজের ওপর। অসাধারণ বললেও কম বলা হয়। প্রকৃতি তার রূপের ডালি এখানে উজাড় করে দিয়েছে। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পাম্বান ব্রিজ, এই দিকটা হচ্ছে রামেশ্বরমের দিক। রামেশ্বরমের দিকে যাওয়ার পথে আমরা একটা অটো নিয়েছি, অটোতে করেই আমরা যাচ্ছি এবং এখন বৃষ্টিও পড়ছে। বৃষ্টির মধ্যেই দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি, যাতে তোমরাও দেখতে পাও এবং আনন্দ উপভোগ করতে পারো এই জায়গাটার। চলো যাওয়া যাক অপর পাড়ে। ব্রিজের অন্য পাড়ে চলে এসেছি। যেটা দেখতে পাচ্ছ মাঝের যে রেল লাইনটা, এই মাঝের রেল লাইনটাই কিন্তু পুরনো রেল লাইন, যেটা প্রথম দেখা যাচ্ছে। আর যেটা ওই পাড়ে দেখা যাচ্ছে, ওই রেল লাইনটা কিন্তু নতুন বসানো হচ্ছে। যেটা আমরা শুনেছিলাম এই সেপ্টেম্বর মাসেই হয়তো এই রেল লাইনটা ওপেন হয়ে যাবে, কিন্তু এখনও অবধি রেল লাইনটা ওপেন হয়নি, কারণ মাঝখানে একটুখানি জায়গার কাজ বাকি রয়েছে। সেটা তোমরা দেখতেই পাচ্ছ। পুরনো যে রেল লাইনটা, এটা কিন্তু ক্ষয়ে ধরেছে এবং জলের স্তর যখন উঁচু হয়ে যায় তখন এর ওপর দিয়েই জল বয়ে যায়। সেই জন্য এখানকার প্রশাসনের তরফ থেকে পুরনো ব্রিজটা যাত্রী সুরক্ষার জন্যই এবং রেল মন্ত্রক থেকেও এই পুরনো ব্রিজটাকে এখন আপাতত ট্রেন চলাচলের জন্য উপযুক্ত বা নিরাপদ নয় বলেই ঘোষণা করা হয়েছে। এবং পরের দিকে যে রেল লাইনটা হয়েছে সেটার কাজ প্রায় সম্পূর্ণ, 90% সম্পূর্ণ বলেই ধরে নেওয়া যায়। কিন্তু যদিও ধরা হয়েছিল, একটা খবর পেয়েছিলাম আমরা যে সেপ্টেম্বর মাসে হয়তো এটা চালু হবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখনও অবধি চালু হয়নি। চালু হলে হয়তো আমাদের আজকে এই অটো নিতে হতো না এবং আমরা সরাসরি রামেশ্বরম অবধি চলে যেতে পারতাম ট্রেনে চড়েই। এবং এই মোস্ট থ্রিলিং যে এক্সপিরিয়েন্স, এই পাম্বান ব্রিজের ওপর দিয়েই আমরা যেতে পারতাম। তো তোমরা দেখলে এবং মনে মনে তোমরা অনেকেই হয়তো চাইছো যে এখানে চলে আসবে, তো আসতেই পারো। অসাধারণ জায়গা, অসাধারণ। রামেশ্বরমে রয়েছি এখন। দুপুরবেলা খাওয়া দাওয়া করা হলো, শুদ্ধ শাকাহারি ভোজন, সাউথ ইন্ডিয়ান মিল নিয়েছিলাম, তো সেখানে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পরে এখন তোমাদেরকে নিয়ে যাব একটা জায়গায়, সেটা সাসপেন্স থাক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি আমাদের সেই বহু প্রতীক্ষিত জায়গায়, যেটা হচ্ছে ধনুষকোটি এবং রাম সেতু। এই জায়গা থেকেই কিন্তু শ্রীরামচন্দ্র সেতু বন্ধন করেছিলেন বানর সৈন্যের সাহায্য নিয়ে। এখান থেকেই সেতু বন্ধন করে ওই পারে রয়েছে শ্রীলঙ্কা, এইখান থেকেই কিন্তু সেতু বন্ধন হয়ে ওই পারে গেছিলেন। এবং একটু ঘুরিয়ে দেখিয়ে দিই, ওই ওপরে ধনুষকোটি এবং এখান থেকে ওই দিকের জলটা হচ্ছে ওই দিকটা হচ্ছে ভারত মহাসাগর বা ইন্ডিয়ান ওশেন, এবং আমাদের এই সাইডটা হচ্ছে বঙ্গোপসাগর বা বে অফ বেঙ্গল।
এবং এই জায়গাতে এসেই কিন্তু দুটো সমুদ্র বা মহাসাগর মিলিত হয়েছে এবং এই জায়গায় গভীরতা খুব একটা বেশি নয়, সবাই দেখতেই পাচ্ছ স্ক্রিনে। বয়স্ক মানুষদেরও এখানে বয়স কিন্তু এসে এক ধাক্কায় সকলেরই বয়স অনেকটা কমে যায় এবং সেটা কমে যাওয়াই স্বাভাবিক। এত সুন্দর দৃশ্য, এত সুন্দর। চারিদিকে ভিড় দেখতে পাচ্ছ, আজকে প্রচুর ভিড় হয়েছে। আমরা আগামীকাল পুরো আমাদের রামেশ্বরমের লোকাল সাইট সিইং আমরা করব, কিন্তু আমার আর তর্স হয়নি। আমি সেই জন্য আজকে বিশেষ করে এই ধনুষ্কটি এবং রামসেতু দেখার জন্য আলাদা করে চলে এসেছি, যে এটা দেখতেই হবে। আজকে একদম ভালোভাবে এটার মজা নেব, তারপর কালকে বাকি সমস্ত জায়গাগুলো একসাথে ঘুরে দেখব। এখন আমি কিন্তু এই মোমেন্টে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা কিন্তু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। দেখতে পাচ্ছ সবাই কিভাবে ঢেউ আসছে, অসাধারণ অসাধারণ। চারিদিক যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। এখান থেকে কিন্তু কোস্টাল গার্ড সবসময় রয়েছে সদা তৎপর, এবং আমি একটু এগিয়ে গেছিলাম, আমাকে কিন্তু বারণ করা হলো যে বেশি দূর যেন এগিয়ে না যাই। তো সবাই দেখতে পাচ্ছ ভিড় কতটা এবং কতটা সুন্দর দৃশ্য এখানে। এরপর ওপরে উঠে গিয়ে তোমাদের ধনুষ্কটি এই জায়গাটা দেখাবো এবং এর ঐতিহাসিক এবং পৌরাণিক যাই বলো না কেন, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। রাম সেতু আদতেই ছিল কি ছিল না সেই নিয়েও অনেক বিতর্ক থাকতেই পারে, কিন্তু আমরা মানব জাতি, আমরা হিন্দু, আমরা মুসলমান, যে সম্প্রদায়েরই হই না কেন, পুরাণকে পাশে সরিয়ে রাখলেও ইতিহাসকে কিন্তু কেউ আমরা বিস্মৃত হতে পারবো না। সেই জন্য শ্রীলঙ্কায় যদি আজও অবধি রাবণের পুজো হতে পারে, তাহলে ভারতবর্ষে রাম নেই এই বিষয়ে কোনো বিতর্ক কিন্তু থাকতে পারে না। অর্থাৎ রাম, প্রভু শ্রীরাম আগেও ছিলেন, এখনও আছেন, পরেও থাকবেন, এবং তার অনন্য সাধারণ কীর্তি দেখার জন্যই কিন্তু এত মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে এত মানুষ কিন্তু এখানে চলে এসেছেন। তো এবার ওপরে গিয়ে আমি ধনুষ্কটির যে স্তম্ভ এখনও অবধি রয়েছে সেটা দেখাবো। ওই দিকে দেখতে পাচ্ছ সবাই, এবং তার সাথে তার ঐতিহাসিক পৌরাণিক সমস্ত তাৎপর্য বিশ্লেষণ করব। সমুদ্র থেকে উঠে ওপরে এসে তোমাদের বলেছিলাম ধনুষ্কটি সম্বন্ধে, ধনুষ্কটি স্তম্ভ দেখাবো এবং তার ঐতিহাসিক পৌরাণিক যাই গুরুত্ব থাকুক সেটা বলবো। এই হচ্ছে সেই ধনুষ্কটি স্তম্ভ। কথিত আছে যে প্রভু শ্রীরামচন্দ্র লঙ্কা বিজয়ের পরে এই জায়গা থেকেই তার ধনুষ অর্থাৎ ধনুক থেকে বাণ ছুঁড়ে শ্রীলঙ্কার অভিমুখে যে ব্রিজ বানর সৈন্য শ্রীরামচন্দ্রের আশীর্বাদ নিয়ে তৈরি করেছিলেন, সেই ব্রিজ ধ্বংস করে দিয়েছিলেন প্রভু রামচন্দ্র নিজের হাতে। কিছুটা অংশ ধ্বংস করে দিয়েছিলেন কেন না, কালে কালে যেন এরকম কোনো দুরাচারী রাবণ দ্বিতীয়বার যেন ভারতবর্ষে কোনো নারীর সম্মানকে ভুলুণ্ঠিত করতে না পারে, সেই জন্যই প্রভু শ্রীরামচন্দ্র এই জায়গা থেকেই, কথিত আছে অবশ্যই যে এই জায়গা থেকেই তার ধনুষ অর্থাৎ ধনুক থেকে বাণ ছুঁড়ে তার আশীর্বাদে বানর সৈন্যের দ্বারা তৈরি সেই রাম সেতুর কিছু অংশ, বিশেষ করে মানে অধিকাংশ অংশটুকুই ধ্বংস করে দিয়েছিলেন। এই হচ্ছে ধনুষ্কটি এবং তার ঐতিহাসিক গুরুত্ব। এবং এই ধনুষ্কটি এই জায়গাটাই হচ্ছে ভারতবর্ষের এই অংশের স্থলসীমার শেষ ভাগ। সবাই দেখতেই পাচ্ছ, এই দিকটা যেরকম আমি বললাম নিচে দাঁড়িয়ে, এই দিকটা হচ্ছে বঙ্গোপসাগর এবং এই পাশটাতে হচ্ছে ভারত মহাসাগর, এবং এই জায়গাটায় হচ্ছে পুরোটাতে হচ্ছে কনফ্লুয়েন্স বা সঙ্গমস্থল ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের। তো আজকে বিকেলবেলা 5টার পরে এখানে আর পারমিশন পাওয়া যায় না। উপকূলরক্ষী বাহিনী এবং কোস্টাল গার্ড এরা 5টা অবধি মানুষ ট্যুরিস্টদেরকে পারমিশন দেন এই জায়গাটাতে থাকার জন্য। 5টার পরে এখানে চেকপোস্ট থেকে সমস্ত পারমিশন বন্ধ করে দেওয়া হয়, আর যারা এখানে গেস্টরা থাকেন তাদেরকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়। তাই একটা গুরুত্বপূর্ণ সূচনা দিয়ে রাখছি, যারা বিকেলবেলা এই জায়গাটিতে আসতে চাইছো তারা অবশ্যই 5টার আগে এখানে ঢুকে যাবে, খানিকক্ষণ ঘোরাঘুরি করে
5টার সময় কিন্তু এখান থেকে বের করে দেওয়া হয় বা সবাইকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। আর তেমনই সকালবেলা 6টার পরে এখানে চেকপোস্ট খোলে এবং মানুষজনকে ভিতরে আসতে অনুমতি দেওয়া হয়। তাই সকাল 6টা থেকে বিকেল 5টা এই হচ্ছে টাইমিং ধনুষকোটি এবং এই পার্শ্ববর্তী সমস্ত জায়গাগুলো ঘুরে দেখবার জন্য। এইখানে বেশ ভালো একটা ব্যবস্থা করা রয়েছে, সেটা হচ্ছে এখানে টেলিস্কোপ দিয়ে এখানে কিন্তু দেখানো হচ্ছে। কি দেখানো হচ্ছে তোমরা সকলে দেখতে পাচ্ছ, ওই দূরে কিছু চড়া পড়ার মতো জায়গা রয়েছে। এই জায়গাগুলো প্রথমে জল, তারপরে আবার একটা চড়া পড়া, তারপরে জল, আবার তারপরে চড়া পড়া। এই যে জলের তলায় এবং জলের ওপরে চড় যে জায়গাগুলো দেখা যাচ্ছে, এগুলোই কিন্তু হচ্ছে নাসা যে উপগ্রহ চিত্র পাওয়া গেছে তার থেকে বোঝা যায় যে এটাই হচ্ছে রাম সেতু, সো কল্ড রাম সেতু, যেটাকে বলা হচ্ছে বানর সৈন্য দ্বারা যে নির্মিত রাম সেতু। সেটাই কিছু রাম সেতুর বেশিরভাগটাই জলের তলায় আছে, যেটুকু জায়গা জলের ওপরে আছে সেটা কিন্তু ওইদিকে দেখা যাচ্ছে। এবং ওইখানে এই টেলিস্কোপে দেখা যাচ্ছে যে ওখানে একটা পিলার রাখা আছে অনেকটা দূরে, এই ক্যামেরায় হয়তো ধরা পড়বে না, কিন্তু ওই দূরে একটা পিলার রাখা আছে। সেই পিলারটাই হচ্ছে ভারতবর্ষের শেষ সীমান্ত এবং শ্রীলঙ্কা স্টার্টিং। এখান থেকে ভারতবর্ষের শেষ সীমান্তের দূরত্ব হচ্ছে 18 কিলোমিটার। তো এখানে বেশ কিছু এরকম ব্যক্তি রয়েছে যারা এই টেলিস্কোপ দিয়ে ট্যুরিস্টদেরকে বুঝিয়ে দিচ্ছেন বা জানিয়ে দিচ্ছেন, দেখিয়েও দিচ্ছেন যে কোন জায়গাটাতে রামসেতুর প্রপার অবস্থান এবং রামসেতু কীভাবে রয়েছে, ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মধ্যে বর্ডার কতটা, এবং এটা অত্যন্ত মিনিমাম একটা অ্যামাউন্টে 20 টাকা পার হেড নিচ্ছেন ওনারা এবং মানুষকে সেখানে দেখিয়ে দিচ্ছেন সবটুকু। এসে গেছি বিভীষণ মন্দির। বিভীষণ মন্দিরের তাৎপর্য কি? রাম যখন সীতামাকে নিয়ে লঙ্কা থেকে রাবণ বধ করে ফিরে এলেন, এসে ধনুষকোটি থেকে যেটা বললাম যে তীর ছুঁড়ে রাম সেতুর বেশিরভাগ অংশটাই ধ্বংস করে দেন, তারপরে ঠিক এই পয়েন্টে এসে, আমার পেছনে রয়েছে বিভীষণ মন্দির দেখতে পাচ্ছ, এই পয়েন্টে এসে এই মন্দিরে এই জায়গাটিতে কথিত আছে রামচন্দ্র বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে চিহ্নিত করেছিলেন এবং এখানেই তার রাজ্যাভিষেক হয়েছিল বলে জনশ্রুতি। তো আমরা এখন এই বিভীষণ মন্দিরের দিকেই এগিয়ে যাব। বিভীষণ মন্দিরের ইতিহাস যেরকম বললাম, বিভীষণের রাজ্যাভিষেক অ্যাকচুয়ালি 2 জায়গায় হয়েছিল। কথিত আছে একবার এখানে, আরেকবার লঙ্কায় ফিরে গিয়ে। তো এখানেই বিভীষণের রাজ্যাভিষেক হয়েছিল, কিন্তু ভিতরে মোবাইল ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড ছিল না, তাই মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না। ভিতরে রাম, লক্ষ্মণ, সীতামার মূর্তি রয়েছে, সঙ্গে রয়েছেন হনুমানজি এবং বিভীষণের মাথায় পাগড়ি পরানো, অর্থাৎ বিভীষণের রাজ্যাভিষেক হয়েছে। এখন উল্টো দিকের রাস্তাতেই দেখা যাওয়ার কথা ফ্লোটিং স্টোন, যে স্টোনগুলোকে দিয়ে পাথর ফেলে রাম সেতু তৈরি হয়েছিল, সেই ফ্লোটিং স্টোন দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে ফ্লোটিং স্টোন, যে স্টোন প্রভু শ্রীরামচন্দ্রের আশীর্বাদে বানর সৈন্য সমুদ্রে এই স্টোন নিক্ষেপ করেছিলেন, করে রাম সেতু তৈরি হয়েছিল। এইবার দেখতে পাচ্ছ তোমরা ফ্লোটিং স্টোন। ন্যাচারাল বিউটি। তোমরা দেখতে পেলে এখানে সেই ফ্লোটিং স্টোন মানুষের মাথায় ঠেকিয়ে এখানে একটা পূজার ছোট একটা উপায় রয়েছে। এই পুজো করিয়ে ওই ফ্লোটিং স্টোনটা সকলের মাথায় ছুঁয়ে এখানে জলে ফেলে দেখানো হচ্ছে সেই স্টোন কিভাবে জলের মধ্যে ভেসে থাকে। স্টোন বা পাথর সাধারণত জলের মধ্যে তো ভেসে থাকার কথা নয়, জলে ডুবে যাওয়ার কথা, কিন্তু অদ্ভুত ব্যাপার, যে স্টোন দিয়ে নাকি এই রাম সেতু বানানো হয়েছিল সেই স্টোনেরই কিয়দংশ এটা, সেটা কিন্তু চোখের সামনে আমরা দেখতে পেলাম যে অত ভারী হওয়া সত্ত্বেও স্টোন কিন্তু জলের মধ্যে ভাসছে।
গুড মর্নিং বন্ধুরা, আজ 22শে অক্টোবর 2023, শুভ মহাষ্টমী তিথি। আজকে ভোরবেলা 5:30 নাগাদ বেরিয়েছিলাম স্নান সেরে মন্দিরে পুজো দেওয়ার জন্য। রামেশ্বরম মন্দিরে আজকে মহাষ্টমী তিথিতে পুজো দিলাম, গোলাপ জল অভিষেক করালাম এবং ওদিকে মা দুর্গাকেও দর্শন করলাম। করে মন্দিরের সমস্ত জায়গা দর্শন করে তারপরে বেরোলাম। মন্দিরের ক্ষেত্রে, মন্দিরের ভেতরে অফিসিয়ালি মোবাইল ফোন অ্যালাউড নেই, কিন্তু গতকাল 2 বেলায় যখন দেখলাম যে অনেক মানুষ ফোনে ভিডিও তুলছেন বা ছবি তুলছেন, তখন ঠিক করলাম যে একটুখানি আমরাও নিয়ে গিয়ে দেখা যেতেই পারে যে কী অবস্থা দেখি। তো সেই জন্য আজকে একটি মোবাইল আমরা নিয়ে গিয়েছিলাম সকলে, এবং সেখানে আমি চেষ্টা করেছি কিছু ছবি তোলার। ভিডিও করতে পারিনি বলা ভুল হবে, ভিডিও করিনি, কারণ কিছু জিনিস মনের মণিকোঠায় থাকা দরকার বলে আমি মনে করি। সব কিছু স্ক্রিনেতে আনার কোনো যৌক্তিকতা নেই, কিন্তু কিছু ছবি আমি তোমাদের জন্য তুলেছি, সেগুলো আমি সময় সময় দিতে থাকবো। তোমরা দেখতে পারবে যে রামেশ্বরম মন্দিরের ভিতরটা কীরকম, কতটা বড় জায়গা জুড়ে, মন্দিরের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তার ছবি, সব কিছুই আমি ছবির মাধ্যমে তুলে ধরবো। ভিডিও সেখানে নাইবা হলো। তো পুজো দেওয়ার পরে আমরা হোটেলে ফিরে একটু ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এখন বেরিয়েছি, ব্রেকফাস্ট করবো, করে রামেশ্বরম যে লোকাল সাইট সিইং আছে সেইগুলো দেখব। দেখি ব্রেকফাস্টে কি পাওয়া যায়। আজকে আমাদের প্রথম গন্তব্য রামেশ্বরমের সাইট সিইং। আজকে দেখছি আমরা রামেশ্বরমের সাইট সিইংয়ে প্রথম আমাদের গন্তব্য, যেটা আমাদের একটা অটো নিয়েছি আমরা। অটোতে বলবে 1200 টাকা, কিন্তু ওটা নেগোশিয়েবল। আমরা 1000 টাকা দিচ্ছি, সারাদিনের আজকে ঘোরাবে। মোটামুটি রামেশ্বরমের যা যা স্পট আছে সবকটাই ও কভার করবে। তো প্রথম যেটা নিয়ে এসেছে আমার পেছনে রয়েছে বিভীষণ মন্দির, যেটা গতকালকে বিকেলবেলাও আসা হয়েছিল এবং সেটা আমি কভারও করেছি, তোমরা দেখেও নিয়েছো এই মন্দির এবং এই মন্দিরের তাৎপর্য। তো আজকে আরেকবার নিয়ে আসা হয়েছে, বাকিরা গেছে মন্দিরের ভেতরে। এই মন্দিরেই জনশ্রুতি আছে যে লঙ্কা বিজয়ের পরে রামচন্দ্র এখানে এসে বিভীষণকে লঙ্কার রাজা হিসেবে, পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করেন এবং তার রাজ্যাভিষেক করা হয় এই মন্দিরে। এই হচ্ছে বিভীষণ মন্দিরের তাৎপর্য, ঐতিহাসিক বা পৌরাণিক যাই বলো তাৎপর্য। এবং এর উল্টো দিকে রয়েছে ফ্লোটিং রক, যেটা গতকালকেও আমি দেখিয়েছি, যে রক বা পাথর শ্রীরামচন্দ্র নদীতে ফেলে, সমুদ্রের বুকে ফেলে সেতু বন্ধন করেছিলেন। সেই সমুদ্রের যে সেতু বন্ধনকারী যে পাথর, সেই ফ্লোটিং স্টোন বা ফ্লোটিং রকের একটা স্যাম্পল এখানে আছে এবং সেটা মানুষজনকে দেখানো হয়। তো ওটা আমরা গতকালকে দেখেছি। তো আজকে প্রথম স্পট ছিল বিভীষণ মন্দির এবং উল্টো দিকে ফ্লোটিং রক। এসে গেছি আমাদের দ্বিতীয় যে গন্তব্য, ধনুষ্কোডি এবং রাম সেতু। এটিও গতকালকে এসেছি এবং তোমরা সবাই দেখেছো, একদিকে বঙ্গোপসাগর এবং আরেকদিকে ভারত মহাসাগর এর মিলনস্থল, এবং এর চারপাশটা কেমন সেটা গতকালকেও তোমাদের দেখিয়েছি। আর আজকেও আবারও এসে গেছি এই জায়গায়। বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, গতকালকে যখন এসেছিলাম তখন কিন্তু এখানে স্রোত অনেক বেশি ছিল। এখন দেখতেই পাচ্ছ স্রোত কিন্তু অনেক কম। ভিড়ও গতকাল আরও অনেক বেশি ছিল বিকেলের দিকে। এখন ভিড়টাও একটু কম, স্রোতও কিন্তু অনেক কম। এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, যেটা দ্রষ্টব্য। এইটা একটা চার্চ ছিল। এই গল্পটা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না। তা যারা জানো তারা আরেকবার শুনে নাও, আর যারা জানো না তাদের জন্য একবার বলে দিই। এই জায়গায় একটা, যেটা দেখতে পাচ্ছ,
এই ধ্বংসাবশেষটা হচ্ছে একটা চার্চের। এই ধনুষ্কটি জায়গার এই চার্চ একটা ছিল বহু যুগ আগে, এবং এটার এই অবস্থা কি করে হলো এটাই হয়তো অনেকে জানতে ইচ্ছা হচ্ছে। এর কারণ হচ্ছে 1964 সালের বিধ্বংসী সুনামি। 1964 এই সুনামির ফলে এইখানে যে চার্চ অবস্থিত ছিল এবং আশেপাশে অনেক কিছু ছিল, যেমন পোস্ট অফিস ছিল, শোনা যায় পোস্ট অফিস ছিল, মার্কেট এরিয়া ছিল। এই সেই চার্চ যেটা সুনামিতে 1964 সুনামিতে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটা তোমরা দেখতে পাচ্ছ একদম চোখের সামনে স্পষ্ট। দেখো সুনামির ধ্বংসাবশেষ, তাণ্ডব লীলা আজও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং এই জায়গাটা পুরোপুরি হন্টেড হাউসের মতোই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ চার্চের জায়গাগুলো কিন্তু এখনো বিদ্যমান। এই যে এই দিকটায় তোমাদের একটু দেখিয়ে দিই, এই দিকটাতে শোনা যায় তৎকালীন সময়ে একটা পোস্ট অফিস ছিল, এবং সেই পোস্ট অফিসের 2 তলা বা 3 তলা এরকম উচ্চতার পোস্ট অফিস ছিল। দেখতে পাচ্ছ চারিদিকে ভগ্নাবশেষ রয়েছে, বাড়ি মানে ধ্বংসপ্রাপ্ত অবস্থা পুরো। এই যে পিলার রয়েছে, এটা বলা হয় এই পিলার এগুলো বাড়ির ছাদের ওপরে যে এক্সট্রা পিলার তোলা থাকে সেরকম ধরনের অবস্থা, মানে 2 তলা হোক বা 3 তলা একটা বাড়ি, তার উপরে যে এক্সট্রা পিলার আমাদের চাপানো থাকে আরও এক্সটেনশন করার জন্য, সেই রকম একটা পিলার, এবং সেইটা শুধু এইটুকু দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে যেটা বলা হয় যে এর নিচে এই যে সারফেসটা আমাদের চারদিকে সারফেসটা রয়েছে, এই সারফেসের নিচে কিন্তু 2 তলা বা 3 তলা বাড়ির সমান পুরো বিল্ডিং রয়েছে, এবং এটা সুনামির আসার ফলে এই বালিতে পুরো জনপদটাই চাপা পড়ে গিয়েছিল। চারিদিক দেখতে পাচ্ছ একদম ধুধু প্রান্তর, এবং বিভিন্ন দিকে এই ইটের দেওয়াল বা সব কিছুর ভগ্নাবশেষ দেখতে পাওয়া যাচ্ছে। উল্টো দিকেই সমুদ্র দেখতে পাচ্ছ। এইটা ছিল ওল্ড চার্চ বা পুরনো চার্চের জায়গা। এবার আমরা এগিয়ে যাব বাকি দ্রষ্টব্যগুলোর দিকে। এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, হাউস অফ কালাম। আমাদের ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি এবং সর্বজন স্বীকৃত এবং বিখ্যাত সায়েন্টিস্ট ডক্টর এপিজে আব্দুল কালামের বাসগৃহ। হাউস অফ কালাম। চলো ভেতরে যাওয়া যাক। ডক্টর কালামের বাড়ির ভেতরে ফোন অ্যালাউড নয়, তা সত্ত্বেও কিছু ছবি আমি তোলার চেষ্টা করেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কালাম হাউসের ভিতরে তোলা বেশ কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ট্যুরেতে অবশ্যই কিন্তু কালাম হাউস দেখতে তোমরা কেউ ভুলবে না। সকলের জন্যই এটি একটি অনুপ্রেরণার উৎস বলেই আমি মনে করি। এসে গেছি আমাদের পরবর্তী গন্তব্য, বজরংবলী হনুমানজির মন্দির, এবং এখানে ফ্লোটিং স্টোন এখানেও দেখতে পাওয়া যায়। এখানে মন্দিরের ভেতর দেখতে পাচ্ছ, মন্দিরের ভেতরে শোরুমও রয়েছে।
হনুমানজির মূর্তি। আর ফ্লোটিং স্টোনের রাস্তাটা এদিকে। যেরকম বলেছিলাম যে এর ভেতরে হয়তো মোবাইল ফোন অ্যালাউড থাকবে না, তো সেটাই হলো। ভেতরে মোবাইল ফোন অ্যালাউড ছিল না বলে ভিডিও করা গেল না, ফ্লোটিং স্টোনের ভিডিওটা করা গেল না। কিন্তু ফ্লোটিং স্টোন তোমরা দেখতে পেয়েছো গতকালকেই, যেটা দেখালাম ডিভিশন মন্দিরের ওখানেও ফ্লোটিং স্টোন ছিল। তো সেই একই জিনিস এখানেও রয়েছে, পাথরটা জলের মধ্যে ভাসছে। তো এটা দিয়েই নাকি কথিত আছে রাম সেতু তৈরি করা হয়েছিল। এবার আমরা এগিয়ে যাব পরবর্তী গন্তব্য। মন্দির থেকে বেরিয়ে রাস্তার অপর পাড়ে এলেই আরেকটি সুন্দর মন্দির রয়েছে, যেখানে শিবের নটরাজ মূর্তি রয়েছে। দেখতে পাচ্ছ চারপাশটা। দেখিয়ে দেবো। এই হচ্ছে মূর্তি। চলে এসেছি আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন এপিজে আব্দুল কালাম মেমোরিয়াল। ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউড নয়, মানে স্টিল ফটো বা ভিডিওগ্রাফি কোনো কিছুই করার কোনো পারমিশন নেই এখানে, পরিষ্কার সেটা ইন্ডিকেশন রয়েছে। সেই জন্য ভেতরের দৃশ্য তোমাদের দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখে নাও। ভেতরে কি কি আমরা দেখব সেটা আমি পরে বলছি। যেরকম বলেছিলাম সেরকমই হলো, অর্থাৎ ডক্টর এপিজে আব্দুল কালাম যে মেমোরিয়াল রয়েছে ওখানে ক্যামেরা যেহেতু অ্যালাউড ছিল না, তাই ভেতরের দৃশ্যাবলী তোমাদেরকে দেখাতে পারলাম না। এক কথায় অসাধারণ বললেও কম বলা হয়। তার সমস্ত মানে জীবনের সমস্ত অ্যাচিভমেন্ট, তার জীবনে পাওয়া যত সার্টিফিকেট, তার নিজস্ব দৈনন্দিন জীবনে ব্যবহৃত হওয়া সমস্ত জিনিসপত্র, এবং 2015 সালের যে জুলাই মাসে উনি IIM শিলংয়ে গিয়ে উনি দেহত্যাগ করলেন, হঠাৎ করে তার যে স্ট্রোক হলো, সেই সময় উনি যে জিনিসপত্রগুলো ক্যারি করছিলেন সবগুলোই কিন্তু ওই মেমোরিয়ালের মধ্যে রাখা আছে। কিন্তু ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউড নয় তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, এবং ওখানে ছবিও তোলা যায়নি, মোবাইল বাইরে জমা রেখে তবে আসতে হয়েছিল। এরপরে আমরা পরবর্তী আমাদের যে গন্তব্য সেখানে এলাম। এটা হচ্ছে ভিলুন্ডি তীর্থম। ভিলুন্ডি তীর্থম কি? দূরে দেখা যাচ্ছে একটা পাতকুয়ো টাইপ। ওখানে কি করা হয় কথিত আছে, সীতা দেবীর যখন খুব মানে তৃষ্ণার্ত হয়ে পড়েছিলেন, তার তৃষ্ণা নিবারণের জন্য প্রভু রামচন্দ্র তার তীরের ডগা দিয়ে এই সমুদ্রের মাঝখানে একটু জায়গায় তীরটাকে দিয়ে রেখে একটা কুণ্ড তৈরি করেছিলেন, এবং সেটাকেই বলা হচ্ছে ভিলুন্ডি তীর্থম। কেন না, সমুদ্রের মাঝখানে হওয়া সত্ত্বেও, আমি দেখাচ্ছি তোমাদের, সমুদ্রের মাঝখানে হওয়া সত্ত্বেও অনেকটা এগিয়ে গিয়ে একটা পাতকুয়ো, তার জল কিন্তু অদ্ভুতভাবে মিষ্টি। সেটার কোনো সাইন্টিফিক ব্যাখ্যা এখনো অবধি পাওয়া যায়নি। তোমরা দেখো ওই দিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পার্কিং দেখতে পাচ্ছ তোমরা। ওখান থেকে আমরা এই পুলটা দিয়ে এগিয়ে আসব। পুল দিয়ে এগিয়ে এসে দেখতে পাচ্ছ পুরোপুরি সমুদ্রের ওপরেই এই জায়গাটা, পুরোপুরি সমুদ্রের ওপরেই এই পুলটাকে খানিকটা বিস্তৃত করা হয়েছে। পুলটা যখন আমি এগোচ্ছি, পুলের একদম শেষ প্রান্তে এখানে একটি পাতকুয়ো রয়েছে। এই হচ্ছে সেই ভিলুন্ডি তীর্থম। এইখানে ভেতরে যে জল রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই জলটি হচ্ছে মিষ্টি জল। সমুদ্রের মাঝখানে হওয়া সত্ত্বেও জল তো লবণাক্ত হওয়া উচিত, কিন্তু এই জল হচ্ছে মিষ্টি জল। এটাই কথিত আছে এই তীর্থম, ভিলুন্ডি তীর্থমের যেটা বিশেষত্ব। চারিদিকেই
শুধুই জল। ঘড়ির কাঁটায় সন্ধে 7:25। আমাদের অটো করে আমরা চলে এসেছিলাম মাত্র 1.5 কিলোমিটার দূরে রামেশ্বরম বাস স্ট্যান্ড। এখানে এলাম। এখানে এসে 865 নম্বর বাস ছাড়ছে, যেটা 10 মিনিট অন্তর অন্তর এখানে রামেশ্বরম থেকে রামনাথপুরম অবধি সার্ভিস দেয়। তো এর আগে আমরা এখানে ঢুকতে 10 মিনিট আগের যে বাসটা সেটা বেরিয়ে যায়। তারপরের পেছনেই যে বাসটা ছিল ফাঁকা বাস আছে, সবাই আমরা বুঝতেও পেরেছি, এবং লাগেজ ওপরে রাখা হয়েছে। লাগেজের জন্য একটা এক্সট্রা কস্ট নেওয়ার কথা, যেটা ভাড়া সেটার ওপর 45 টাকা প্রবাবলি ভাড়া। আমি তোমাদেরকে ইনফরমেশানটা দিয়ে দেবো। টিকিট আগে করি, টিকিট কাটার পরে তোমাদের ইনফরমেশানটা দেবো যে কত টাকা ভাড়া, লাগেজের জন্য ভাড়া লাগছে কি না, লাগলে সেটা কত সেটাও বলে দেবো। আর এখান থেকে আমরা ডাইরেক্ট অটো কথা বলেছিলাম, কিন্তু অটোতে গেলে তার রেটটা অনেক পড়ছে। মানে ডাইরেক্ট আমি রামেশ্বরম থেকে যদি রামনাথপুরম স্টেশন অবধি অটো বুক করি 5 জনের জন্য 4 জনের জন্য, যে কজনই যাও, একটা বড় অটো যদি নেওয়া হয় সেখানে কিন্তু 1600 থেকে 1800। আমরা বেশ কয়েকজন অটো ড্রাইভারের সাথে কথা বলি যে রামনাথপুরম ড্রপ কত নেবে, তাতে ওরা বলেছে 1600 থেকে 1800, যেটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। কারণ ডিস্টেন্সটাও অনেকটা, 60 কিলোমিটার অন অ্যান অ্যাভারেজ 60 কিলোমিটার হচ্ছে রামেশ্বরম থেকে রামনাথপুরম পর্যন্ত, স্টেশন পর্যন্ত। তো অটোয় গিয়ে টাইমটাও বেশি লাগবে, সেক্ষেত্রে বাস, এখানে স্টেট বাসে উঠেছি। মানে খুবই ভালো সিস্টেম, সিটও যথেষ্ট ভালো, দেখতেই পাচ্ছ 3x2 সিস্টেম। এদিকে 3টে, ওদিকে 2টো, 3x2 সিস্টেমে এখানে বাসগুলো রয়েছে, স্টেট বাস। ব্যবস্থা যথেষ্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। তো এখন দেখা যাক সার্ভিস কেমন দিচ্ছে সেটাও জানাবো, আর টিকিটের ভাড়াটাও তোমাদেরকে জানাবো। এইমাত্র পাস করলো বিখ্যাত পাম্বান ব্রিজ। তোমাদের বলেছিলাম যে জানিয়ে দেবো যে বাসের ভাড়া কত, আর লাগেজের জন্য ভাড়া লাগছে কিনা, লাগলে সেটা কত। বাসের ভাড়া বলে রাখি, একদম রামেশ্বরম বাস স্ট্যান্ড থেকে রামনাথপুরম স্টেশন অবধি ভাড়া হচ্ছে জনপ্রতি 45 টাকা, এবং লাগেজের জন্য কোনো এক্সট্রা ভাড়া দিতে হচ্ছে না। একটু টাইমলি এসে 10 মিনিট বাদে বাস প্রচুর আছে, একদম রাত 11টা অবধি নাকি বাস চলে বলে শোনা গেল। যারা রামনাথপুরম যেতে চাইছো ট্রেন ধরার জন্য, কারণ যেহেতু এখন রামেশ্বরম অবধি ট্রেন আসছে না, সাসপেন্ডেড আছে জার্নি, যতক্ষণ না রামেশ্বরমের পাম্বান ব্রিজের নতুন রেল লাইনটি চালু হচ্ছে ততদিন অবধি এটা সাসপেন্ডেড থাকবে। রামেশ্বরম অবধি ট্রেন চলে এলে কিন্তু এই ঝামেলাটা থাকবে না, কারণ রামেশ্বরম থেকেই যে কেউ ট্রেনে উঠতে পারবে কন্যাকুমারী বা যে কোনো জায়গায় যাওয়ার জন্য। কিন্তু যেহেতু এখন রামেশ্বরম অবধি ট্রেন আসছে না, সেই জন্য একটু প্রবলেমেটিক হচ্ছে ব্যাপারটা। আমাদের যেতে হচ্ছে রামনাথপুরম স্টেশন থেকে পরবর্তী কন্যাকুমারী ট্রেন ধরা হবে। সেই জন্যই এই লোকাল স্টেট বাসের ভরসায় থাকা এবং সাহায্য নেওয়া, এবং এটা যথারীতি আমাদেরকে বিমুখ করেনি, একদম টাইমলি ছেড়েছে এবং খুব সুন্দর যাচ্ছে। এখানকার রাস্তা নিয়ে তো মানে বলার কোনো প্রশ্নই আসে না এখানে, মানে এতই সুন্দর রাস্তা এখানে, একদম মাখনের মতো গাড়ি চলছে, কোনো রকম খানাখন্দ জার্কিং কিছুই নেই। বোঝাই যাচ্ছে না যে এটা একটা স্টেট বাসে চলেছি, তাও মাত্র 45 টাকার বিনিময় এতটা ডিস্টেন্স যাওয়া, এক কথা অসাধারণ। তোমরা যারা রামনাথপুরম যেতে চাইবে তারা লোকাল বাস অবশ্যই অ্যাভেল করতে পারো, বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হবে। দেখতেই পাচ্ছ আমার পাশে সাউথ ইন্ডিয়ান ভদ্রলোক, ইনি কিন্তু বেশ গভীর নিদ্রামগ্ন। মাঝে একবার উঠে দেখলেন যে কি করছে, যখন বুঝলো যে ফোনে এরকম করছে হয়তো বুঝলেন যে ব্লগিং করছে। তো যাই হোক, এরকমই মজাদার অনেক এক্সপিরিয়েন্স নিয়ে আশেপাশে যার ভাষায় গল্প করছে, যার পার্টনারের সাথে, নিজের বন্ধুর সাথে, যার সাথে যে ভাষায় কথা বলছে কিছুই বোঝা যাচ্ছে না। আমাদের পেছনের সিটেই এক দম্পতি বসে আছেন যারা পাঁশকুড়া থেকে এসেছেন বলে, হঠাৎ করে বাংলায় কথা শুনে মানে উনি জিজ্ঞেস করছেন যে, আমিও জিজ্ঞেস করলাম যে বাঙালি নাকি, বলে হ্যাঁ, তখন বলছেন যে পাঁশকুড়া থেকে এসেছি। তো এরকম আর কি, মানে বিবিধের মাঝে দেখো মিলন মহান, সত্যিই তাই। মানে ভারতবর্ষের এই দক্ষিণতম বিন্দুতে এসেও একটা দক্ষিণ থেকে আরেকটা দক্ষিণতম বিন্দুর দিকে, একদম ভারতের শেষ স্থলভাগের দিকে আমরা যাত্রা করছি এখন। তারই প্রথম ধাপটা এই লোকাল বাসে। তো বেশ ভালোই লাগে এবং মানে ফিল হয় যে আমি ভারতবাসী, এবং ভারতবাসী হিসেবে আমি সত্যিই গর্বিত। এখানে পাশের রাস্তা দেখতে পাচ্ছ, একদম মাখনের মতো গাড়ি চলছে, কোনো জ্যাম নেই, কোনো জার্কিং নেই, কোনো
ধুলো কোনো রকম নেই, অসাধারণ অসাধারণ। আর হাওয়ার গতিবেগ বুঝতেই পারছো কতটা রয়েছে, দারুণ ওয়েদার, মনোরম ওয়েদার একদম। মানে সকালবেলাটা সত্যি একটু ব্যবসা গরম টাইপের থাকছে, কিন্তু সকালটা কেটে যাওয়ার পরেই যেই সূর্য ডুবছে, অসাধারণ ওয়েদার, মানে জাস্ট কিছু বলার নেই। মানে এই কারণেই সাউথ ইন্ডিয়ার টান আমাদের, মানে আমার কাছে পার্সোনালি মানে অমোঘ, এটা বলতেই পারে। 1 ঘন্টা 5 মিনিট লাগলো রামেশ্বরম থেকে আমাদের এইখানে আসতে, অর্থাৎ রামনাথপুরম স্টেশনে আসতে। স্টেশনের ঠিক উল্টো দিকেই বাস টার্মিনাস রয়েছে, বাস এসে ওই টার্মিনাসেই নামিয়ে দিয়েছে। জাস্ট রাস্তাটা ক্রস করলেই উল্টো দিকেই হচ্ছে রামনাথপুরম রেলওয়ে স্টেশন। এখন তোমরা দেখতেই পাচ্ছ স্টেশনে ঠিক করছে ভিড়। এই ভিড়টা কিন্তু আমাদের ট্রেনের আগের চেন্নাই যাওয়ার ভিড়, এখান থেকে চেন্নাই যাওয়ার ট্রেন আসছে, সেটাতেই ভিড় টানছে আর কি। এরপরে আসছে আমাদের রামনাথপুরম স্টেশনে কন্যাকুমারী যাওয়ার 22-621 কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রামনাথপুরম বাস স্টপ বা বাস স্ট্যান্ড। এটাই রামেশ্বরম থেকে বাস এখানেই এসে দাঁড়াবে, এখান থেকেই আবার ভর্তি হয়ে রামেশ্বরমের দিকে যাবে। দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রামনাথপুরম রেলওয়ে স্টেশন, আমাদের যেটা গন্তব্য বলেছি রামনাথপুরম স্টেশন। এই বাস স্ট্যান্ডেই আমরা নেমেছি, নেমে স্টেশনের দিকে গেছি। এখানে দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডে অনেক দোকান পরপর রয়েছে। ওদিকে স্টেশনের ভেতরেও কিন্তু দোকান, একটা হোটেল রয়েছে, ওখানে জাস্ট ভেজ আইটেম পাওয়া যায়, কাজেই ননভেজ কিছু পাওয়া যায় না। যারা তোমরা ননভেজের খোঁজে রয়েছো তারা কিন্তু এই দিকে সব দোকানগুলোতে পাবে না। এই দোকানগুলোর মধ্যে একটাই দোকান রয়েছে যেখানে শুধু চিকেন বিরিয়ানি, চিকেন রাইস, চিকেন নুডলস এই সবগুলো মেনুগুলো অ্যাভেলেবেল আছে। তো আমরা আমাদের আজকে রাতের খাবারের জন্য চিকেন নুডলস নিয়ে নিচ্ছি। এখানে রেডি হচ্ছে, দেখতে পাচ্ছ। তো এই ছিল রামনাথপুরম বাস স্টপ। আসছে 22-621 মণ্ডপম কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস। রামনাথপুরম স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে নির্ধারিত সময়ের থেকে প্রায় 10 মিনিট দেরিতে গাড়ি ঢুকছে। নির্ধারিত সময়ের থেকে প্রায় 12 মিনিট দেরিতে রামনাথপুরম স্টেশন থেকে 22-621 মণ্ডপম কন্যাকুমারী সুপারফাস্ট এক্সপ্রেস যাত্রা শুরু করেছে কন্যাকুমারীর দিকে। এখানে নির্ধারিত সময় ছিল মাত্র 1 মিনিট থেকে 2 মিনিট। ট্রেন একটু বেশিক্ষণ দাঁড়ালেও খুবই সমস্যার মধ্যে যাত্রীদের পড়তে হয়েছে। মানে ভিড় খুব থাকার জন্য মানুষদের ট্রেনে উঠতে কিন্তু খুবই সমস্যা হয়েছে। তা সেই কারণে অনেকেই এটা বলছেন যে এখানে যদি স্টপেজ টাইম একটু বাড়ানো হয় তো সেক্ষেত্রে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হবে। ট্রেন এখন আপন গতিতে চলেছে, আমাদের সাথে দেখা হবে কালকে সকালে কন্যাকুমারী পৌঁছে। ততক্ষণের জন্য গুড নাইট।